রুদ্র ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতে মামুনি প্রশ্নের ঝড় তুলে দেয়। প্রশ্নগুলো আগেই করতে চেয়েছিল, কিন্তু আঙ্কেল থামিয়ে দিয়েছিল, কারণ তখন রুদ্র বিজে জুবুথুবু অবস্থায় ছিল। বাসায় আসতে তোর এত দেরি হলো কেন? তোর ফোন বন্ধ ছিল কেন? তুই বাসায় ভিজে ফিরলে কেন? রিয়া বলল তুই নাকি বাসায় সিএনজি দিয়ে এসেছিস, তোর কোনো বিপদ হয়েছিল নাকি? রুদ্র মামুনিকে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স আম্মু, আমার কোনো বিপদ হয়নি। হসপিটাল থেকে বের হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। মাঝ রাস্তায় আসতে গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়িতে কোনো ছাতা ছিল না। দৌড়ে গিয়ে ছাউনির নিচে আশ্রয় নেই। দৌড়ে যাওয়ার সময় ফোন পকেট থেকে রাস্তায় পড়ে যায়। ফোন ভিজে একাকার হয়ে যায়, তাই আর ফোন অন হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি পাই, আর সেই সিএনজি করে বাসায় আসলাম। তুই গাড়িতে বসে থাকলেই পারতি, তাহলে তো আর ভিজতে হতো না। এখন যদি জ্বর আসে, তোর জ্বর তো ভয়ানক, একবার আসলে সহজে ভালো হতে চায় না। উফ আম্মু, তুমি বোকাদের মতো কথা বলছো কেন? গাড়িতে বসে থাকলে সিএনজি কি করে দাঁড় করাতাম? ছাউনিতে এসে না দাঁড়ালে সারা রাত আমাকে গাড়িতেই কাটিয়ে দিতে হতো। উনি কথা বলছেন আর আমি ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কেন জানি ওনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। আমার নজর যাচ্ছে বারবার ওনার কানের পাশের তিলটার দিকে। তিলটা যেন আমাকে নিজের দিকে টানছে। পরক্ষণেই আমি নিজের চোখ সরিয়ে নিই। কোনো মিথ্যে মায়ায় আমি নিজেকে বাঁধতে চাই না। ইতিমধ্যে রুদ্রের গা বেশ গরম হয়ে গেছে। তার যে ভয়ানক জ্বর হবে তাতে কোনো সন্দেহ নেই। রুদ্রের জ্বর উঠলে বাচ্চাদের মতো হয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। নিজে কি করে নিজেই বুঝতে পারে না। কিয়ৎক্ষণ পূর্বে গা কাঁপানোর জ্বর ওঠে। জ্বরের ঘুরে কি যেন বিড়বিড় করছে। রুদ্রকে একটা প্যারাসিটামল খাইয়ে দেয়। হুট করে রুদ্র নিজের মাথা আমার কোলের উপর রাখে। আমকি ছপকে উঠে। আমাকে আরও চমকে দিয়ে রুদ্র আমার কোলে মুখ গুজে দেয়। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎই রুদ্রের কান্নার শব্দ আমার কর্ণকুহুর হয়। আজকে যেন আমার অবাক হবার দিন। রুদ্র একের পর এক অবাক করে যাচ্ছে আমাকে। হঠাৎ রুদ্রের বলা কিছু কথা স্পষ্টভাবে আমার কর্ণকুহুর হলো। রিয়া, আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি কারো ভালোবাসার পাওয়ার যোগ্য নই? আমি যাকে ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। আমি ওকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করো, সত্যিই আমি ওকে অনেক ভালোবাসতাম। কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝলো না। আমার ভালোবাসার কোনো মূল্যই ওর কাছে ছিল না। আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করে ফেললো। আমার ভালোবাসাটা ছুঁড়ে ফেলে দিয়ে ও অন্য একজনের হাত ধরে চলে গিয়েছিল। এই কারণেই আমি বিয়ে করতে চাইনি। এখন আমার কাউকে ভালোবাসতে ভয় করে, কাউকে বিশ্বাস করতে পারি না। ভালোবাসলে যদি আমাকে ছেড়ে চলে যায়। চাইনি আমি কারো মায়ায় জড়াতে, কিন্তু না চাইতেও জড়িয়ে যায় একজনের মায়ায়। কাঁদলেও যে কাউকে এত সুন্দর লাগে সেটা আমি আগে জানতাম না। হঠাৎই মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়। মেয়েটা কান্না বন্ধ হয়ে যাওয়ায় আমার একটুও ভালো লাগেনি। ইচ্ছে করছিল মেয়েটাকে চিমটে দিয়ে কাঁদিয়ে দেই, বা চকলেট দেখিয়ে বলি, বাবু তুমি আরও কাঁদো, কাঁদলে তোমাকে চকলেট দিব। ওনার কথা শুনে আমি খিলখিলিয়ে হেসে দিই। হঠাৎ এভাবে হেসে দেওয়ায় হয়তো উনি বিরক্তি বোধ করলেন। উনি বিরক্ত হয়ে বললাম, একদম হাসবে না, আমার সামনে হাসবেও না, কাঁদবেও না। তুমি হাসলেও বিরক্ত হয়ে যায়, কাঁদলেও বিরক্ত হয়ে যায়। তোমাকেই আমার ভালো লাগে না, চলে যাও আমার জীবন থেকে। আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। আমি আর কাউকে ভালোবাসতে চাই না, কাউকে না। কাউকে ভালোবাসলে এক বুক কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতা আমার নেই। তোমাকে ভালোবাসার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি ভেঙে চুরমার হয়ে যাব। আমার কোনো অস্তিত্বই থাকবে না। আমি চাই না আর কেউ আমাকে ভেঙে দিক। তুমি চলে যাও। আগে ওনার আর কোনো কথা আমার কর্ণকুহুর হলো না। ওনার শরীর তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে চলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে গেলাম মামুনিদের রুমের দিকে। বেশ কয়েকবার নক করার পরই মামুনি দরজা খুলে দেয়। মামুনি উৎকণ্ঠ হয়ে জিজ্ঞেস করে, রুদ্রের জ্বর এসেছে না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তৎক্ষণাৎ মামুনি ছুটলেন আমাদের রুমের দিকে। আমি আর আঙ্কেলও পিছনে আছি। মামুনি রুদ্রের মাথায় জল পট্টি দিচ্ছে। আমি কম্বল বের করে ওনার গায়ে জড়িয়ে দিলাম। আঙ্কেল অনবরত ফোন করে চলেছে। অ্যাট লাস্ট আঙ্কেলের এক বন্ধু ফোন রিসিভ করলো। উনি মাত্রই হসপিটালের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। উনি এখনই আসছেন। কিছুক্ষণ আগে ডক্টর আঙ্কেল রুদ্রকে চেক আপ করে মেডিসিন দিয়ে গেছেন, আর ভুলে গেছেন জল পট্টি দিতে। জ্বর একটু কমতে আমি মামুনি আর আঙ্কেলকে জোর করে নিজেদের রুমে পাঠিয়ে দিই। ওনাদের দুজনেরই হাই প্রেশারের সমস্যা, বেশি রাত জাগলে অসুবিধা হবে। আমি রুদ্রর মাথায় জলপট্টি দিচ্ছি।
ওনাকে এখন একটা অবলা শিশুর মতো দেখা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গেছে, মনে হচ্ছে কতদিনের অভুক্ত। হঠাৎই উনি ঠোঁট উল্টে দিলেন বাচ্চাদের মতো। ওনার ঠোঁট উল্টানো দেখে আমি হেসে দিলাম। কারো তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজে ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠলাম। রুদ্র আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু ওনার বাজ খাই গলা শুনে ঘুম বাবাজি উড়াল দিল। এই মেয়ে, তোমাকে আমি কি বলেছিলাম? আমাকে তুমি একটু স্পর্শ করবে না? তোমার সাহস হয় কি করে আমার হাতের উপর মাথা রেখে ঘুমানোর? আমার ঠেকা পড়ে নাই আপনার হাতের উপর মাথা রেখে ঘুমানোর। আপনি আমার হাত ধরে রেখেছিলেন, তাই বাধ্য হয়ে এখানে শুতে হয়েছে। উনি এবার নিজের হাতের দিকে তাকালেন। হাতের দিকে তাকিয়ে উনি অপ্রস্তুত হয়ে পড়লেন, কারণ উনি এখনও আমার হাত ধরে রেখেছেন। উনি তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললেন, আমি মোটেও তোমার হাত ধরিনি। তুমি নিজে আমার হাতের মাঝে তোমার হাত গুজে দিয়েছ। এবার প্রচণ্ড রাগ হলো। সারা রাত জেগে বাংলা সিনেমার নায়িকার মতো ওনার সেবা করলাম, আর উনি সকাল হতেই বাংলা সিনেমার নায়কের মতো ফাল্টি খাচ্ছেন। তা তো আমি মোটেও হতে দিব না। আমি তো এত সহজে ছেড়ে দিব না। আপনিই আমার হাত ধরেছিলেন, আমি না। আরও কত কিছু করলেন। উনি সিরিয়াস হয়ে বললেন, কি করেছি আমি? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না, তুমি বলো। আমি এবার চুপ করে থাকলাম। উনি এবার ধমক দিয়ে বলে উঠলেন, চুপ করে আসো কেন? আনসার মি। কি হয়েছিল? আমি নিজের হাসি চেপে রেখে বললাম, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। কথাটা বলে মুখে হাত দিয়ে ডেকে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। রুম থেকে বের হয়েই হেসে দিলাম। আর ওনার মুখটা দেখার মতো ছিল। মামনি শামুক পিঠা বানাচ্ছে আর আমি পাশে বসে আছি। তখন যে রুম থেকে বের হয়েছিলাম আর রুমে যায়নি। রুদ্র তখনকার মুখটা মনে পড়লেই হাসি পায়। মুখটা দেখার মতো হয়েছিল, কেমন অপরাধীর ন্যায় বসেছিল। আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য উনি অনেক বাহানা করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমি তো ওনাকে আজ সারাদিন জ্বালাবো। রাতে কি হয়েছিল তা তো বলবো না। হঠাৎই মাথায় এলো রুদ্রের বলা রাতের কথাগুলো। উনি কাকে ভালোবাসতেন? নাম কি ছিল মেয়েটার? কি হয়েছিল? সবটা জানতে হবে। ওনাকে জিজ্ঞেস করলে তো উনি কিছুতেই বলবেন না। মামনি তো নিশ্চয়ই জানে। মামনি, তোমাকে একটা কথা বলার ছিল। তো বল, জিজ্ঞেস করার কি আছে? রুদ্র কাকে ভালোবাসত? মামনির মুখটা কালো হয়ে যায়, ঠোঁটের কোণার হাসিটা মিলিয়ে যায়। চুপ করে আছে মামনি। কি হলো মামনি, চুপ করে আছো কেন? তোকে এসব কে বলেছে? রুদ্র গতকাল ঝড়ের ঘরে বিড়বিড় করছিল। বল না আমাকে, রুদ্র কাকে ভালোবাসত? নাম কি সেই মেয়ের? ওই মেয়ের নাম আমি মুখেও নিতে চাই না। ঘৃণা করে ওই নাম শুনলে, বিষের চেয়েও বিষাক্ত লাগে। ওই মেয়েটা আমার ছেলের মুখের হাসি কেড়ে নিয়েছে। আমার প্রাণবন্ত ছেলেটাকে রোবট বানিয়ে দিয়েছিল। মেয়েটার নাম অরি। আমি তোকে আর কিছু বলবো না, তুই নিজে সব কিছু রুদ্রের কাছ থেকে জানবি। যেদিন ওই মেয়েটার বিয়ে ছিল সেদিন রুদ্র আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। এরপর থেকে আমি আমার ছেলেটাকে কখনো কাঁদতেও দেখিনি, হাসতেও দেখিনি। কেমন জানি হয়ে গিয়েছিল। তুই পারবি না আমার ছেলেটাকে আগের মতো করে দিতে? পারবি না ওর মুখের হাসি ফিরিয়ে দিতে? আমি জানি না তোমার ছেলেকে আগের মতো করে দিতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব। রিয়া, একটু শুনে যাও তো। রুদ্রের ডাক শুনে আমি আর মামনি দুজনে চমকে উঠি। আমার ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে ওঠে। আমি নিজের হাতেই নিজে একটা কামড় দিলাম। কি করছিস সেসব? তোমার ছেলেকে মজা দেখিয়ে আসছি। মাথায় ওড়নাটা ভালো করে টেনে লজ্জা লজ্জা মুখ করে রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। রুমে এসেই দেখি উনি বিছানায় বসে মাথার চুল টেনে ধরেছেন আর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়াই। আপনি আমাকে ডেকেছিলেন? আমার কথা শুনে উনি চমকে ওঠেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে যান। উনি এদিক ওদিক তাকিয়ে নিজেকে একটু তাতস্থ করে নিলেন। আমার দিকে তাকিয়ে হালকা কেসে বললেন, আমাদের মাঝে কিছু হয়নি। আই এম রাইট। ওনার কথাটা শুনে আমি লজ্জাবতী ললিতার ন্যায় নুইয়ে গেলাম। কপালে পড়ে থাকে এলোমেলো চুলগুলো সমর্পণে সরিয়ে দিলাম। চুল সরানো তো একটা বাহানা ছিল। আমি তো ওনাকে হাতের দাগটা দেখাতে চেয়েছিলাম। উনি আমার হাতের দাগটা খেয়াল করলেন। উনি খপ করে হাতটা চেপে ধরলেন। কিয়ৎক্ষণ উনি আমার হাতের দিকে তাকিয়ে রইলেন। উনি ফট করে বলে উঠলেন, এটা তোমার কামড়ের দাগ? তুমি নিজেই নিজের হাতে?
কথাগুলো বলতে বলতে হঠাৎ উনি থেমে গেলেন। উনি আমার গলার দিকে তাকিয়েছেন। আমি ওনার দৃষ্টি অনুসরণ করে গলার দিকে তাকালাম। গলার দিকে তাকাতেই চমকে উঠলাম। পরক্ষণেই মনে পড়লো এটা তো আমার মুখের আঁচড়। গলা চুলকাতে গিয়ে আঁচড় লেগে গিয়েছিল, কিন্তু উনি তো অন্য কিছু ভাবছেন। আমি আরেকটু লজ্জা পাওয়ার বান করলাম। উনি পট করে আমার হাতটা ছেড়ে দিলেন। ওহ শিট, আমি আমি উনি কিছু একটা বিড়বিড় করে বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলেন। সবাই একসাথে লাঞ্চ করছি। উনি মাথা নিচু করে এক মনে খেয়ে যাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। আমি ওনার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছি আর খাচ্ছি। আজকে তো রুদ্র আর রিয়াদের বাড়িতে যাওয়ার নিয়ম। আঙ্কেলকে থামিয়ে দিয়ে মামুনি বলে উঠল, ওরা যাবে কি করে? রুদ্রের এত জ্বর, বিয়ের পরে যদি একা যাওয়া যেত তাহলে আমি রিয়াকে দিয়ে আসতাম, কিন্তু এখন তো একা যাওয়া যাবে না, দুজনকেই একসাথে যেতে হবে। আম্মু আমি যাব, এবং আজকেই যাব। আমি নিশ্চুপ হয়ে খেয়ে যাচ্ছি, কিন্তু আমি একদম ঠিক আছি। তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আজকে বিকালেই যাব। উনি চলে গেলেন। আমি নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে পড়লাম। বাসাতে বসেছে অনেকক্ষণ। ভাইয়া আর আম্মু বাসায় নেই। আম্মু কিচেনে রান্না করছে। নতুন জামাই বাড়িতে এসেছে, তার জন্য স্পেশাল কিছু তো করতেই হবে। কিচেন থেকে সোজা নিজের রুমে চলে এলাম। আচমকা আমার আগমনে উনি থতমত খেয়ে গেলেন। চটজলদি শার্ট গায়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন শার্টের বোতাম লাগাতে। আমি এক পা করে এগিয়ে যাচ্ছি। ওনার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার শার্টের বোতাম লাগাতে বললাম, আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? আমিই তো, আপনার সব তো আমার দেখাই হয়ে গেছে। উনি আমার হাতটা ধরে গম্ভীর গলায় বললেন, বাচ্চার মতোই থাকো, একদম বড় হওয়ার চেষ্টা করো না। তোমার শরীরের দাগগুলো তোমার নিজেরই করা, আমি তোমার মতো গাধা না। এতটুকু বোঝার মতো কমন সেন্স আমার আছে। আমার হাতের নখ এত বড় না যে তার আসর এত গভীরে হবে না। নেক্সট টাইম এমন ফাজলামও আমার সাথে করবে না। উনি আমার হাত ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। উফ, উনি এত চালাক কেন? একটু বোকা হলে কি হতো? উনি আমাকে বাচ্চা বললেন, আমি বাচ্চা? আর আগে ফুসতে ফুসতে রুম থেকে বের হয়ে এলাম। ভাইয়া সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে, হয়তো মাত্রই অফিস থেকে এসেছে। আমি গিয়ে ভাইয়া চুল টেনে ধরলাম। ভাইয়া লাফিয়ে ওঠে। ভাইয়া রেগে বলে, এই তুই আমার বাসায় কি করছিস? 2 দিন না যেতেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস। কই, ভাবলাম শাকচুন্নি বাসা থেকে বিদায় হয়েছে, শান্তিতে থাকবে, কিন্তু তার আর হলো কই? 2 দিন না যেতে শাকচুন্নি এসে হাজির। আচ্ছা, তোকে কি তোর শ্বশুরবাড়ি থেকে অর্ধসন্ত দিয়ে বের করে দিয়েছে? আম্মু দেখো, তোমার ছেলে আমাকে মারছে। কিচেন থেকে আম্মু চিৎকার করে বললে, এত বড় বড় 2টা ছেলে মেয়ে এখনো মারামারি করে। শাওনামি আসলে কিন্তু ভালো হবে না। এতদিন পরে মেয়েটা বাসায় এসেছে আর তুই জ্বালাচ্ছিস। তোকে কখন আমি মারলাম? তোরা মেয়েরা আসলেই ধান্দাবাজ, সব কিছুর পিছনেই একটা মোটিভ থাকে। তোরা কোনো কিছুই এমনি এমনি করিস না, তোদেরকে থাপড়ায় সোজা করা দরকার। আমি ভাইয়ার দিকে চোখ পাকিয়ে তাকা। ভাইয়া ব্যাককেল মার্কা হাসি দিয়ে বলেন, আমি তো কিছু বলিনি, তুই এই প্যাকেটটা রুদ্রকে দিয়ে দিস। কি আছে এটাতে? তো জামাইরে জিজ্ঞেস করগা। প্যাকেটটা হাতে নিয়ে বিছানার উপর বসে আছি। উনি ওয়াশরুমে আছেন। প্যাকেটের ভিতর কি আছে সেটা আমি এখনও জানি না। প্যাকেটটা হাতে নিয়েই বসে আছি। হঠাৎই রুদ্র ভাইয়ার ফোন বেজে ওঠে। রুদ্র, আপনার ফোন বাজছে। ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। ফোন বাজতে বাজতে কেটে গেল। নতুন উদ্যমে আবার বাজতে শুরু করে। ফোনটা অনবরত ভেজেই চলেছে। আমি দ্বিধায় বকছি ফোনটা রিসিভ করবো নাকি। রিসিভ করলে যদি উনি রাগ করেন। ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনে তাকাতেই চমকে উঠলাম। আমার দৃষ্টি ফোনেই আটকে গেছে। অরিনামটা দেখে বুকের ভিতর দক করে উঠল। আচমকা কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। ফোন বাজতে বাজতে কেটে গেল। নতুন উদ্যমে আবার ফোন বাজতে বাজতে শুরু করে। ফোনটা অনবরত বেজেই চলেছে। আমি দ্বিধায় বকছি ফোনটা রিসিভ করবো নাকি। রিসিভ করলে যদি উনি রাগ করেন। ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনে তাকাতেই চমকে উঠলাম। আমার দৃষ্টি ফোনেই আটকে গেছে। অরিনামটা দেখেই বুকের ভিতর দক করে উঠল। আচমকা কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কারো রুক্ষ কণ্ঠ কর্ণগোচর হলো। সামনে তাকিয়ে দেখি রুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। কি সমস্যা তোমার? আমার পিছনে না লাগলে তোমার শান্তি লাগে না? আমার পিছনে লাগা ছাড়া তোমার আর কোনো কাজ নেই? কারো পার্সোনাল জিনিস ধরলে যা তার কাছে থেকে অনুমতি নিতে হয় সেটা জানো না? এই সিম্পল কার্টেসি কি তোমার মাঝে নেই? নেক্সট টাইম আমার কোনো জিনিস তুমি ছুবে না।
আই হেট দিস। সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। আমি আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি হয়তো শুনেননি। ফোনটা অনবরত ভেজেই চলেছিল। তাই তাই কি? আমি তোমাকে আমার ফোন ধরার অনুমতি দিয়েছি? কি বুঝতে পারোনি? তুমি কি ছোট বাচ্চা নাকি অবুঝ শিশু? দুঃখিত, আর কখনোই আপনার জিনিস আমি ধরব না। আপনার জিনিসের ধারে কাছেও আমি যাব না। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে এলাম। রুদ্রের করা অপমানে মুহূর্তের মাঝে আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তীব্র আত্মসম্মানে ওনার কথাগুলো চুম্বকের মতো আঘাত করলো। এর আগে কখনো কেউ আমাকে এভাবে বলেনি। উনি না জেনেই এমন একটা জায়গায় আঘাত করলেন যার কোনো ক্ষমা হয় না, কোনো কিছুর বিনিময়েই না। আমি সৌদাস হাতে চলে এলাম। চোখ দুটো জ্বলছে, কিন্তু আমি কাঁদব না। কার জন্য কাঁদব? যার কাছে আমার কোনো মূল্যই নেই। কান্না মানেই দুর্বলতা। আমি কারোর সামনে দুর্বল হব না। ওনার সাথে কথাও বলবো না, ওনার জিনিস স্পর্শও করব না। কথা বলবো যতটুকু না বললেই নয়, ঠিক ততটুকু। আমি আত্মসম্মানহীন নই, আমারও আত্মসম্মান আছে। মাথার ওপর বিশাল আকাশ, মিটিমিটি তারাই চেয়ে আছে আকাশটা। দমকা হওয়ায় আমার চুলগুলো এলোমেলো করে দিল। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি পিছনে ফিরে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। মন খারাপ? না, আমি জানি তোর মন খারাপ। তুই সবার কাছ থেকে লুকাতে পারলেও আমার কাছ থেকে লুকাতে পারবি না। মন খারাপ কেন? মন খারাপের কারণ কাউকে বলতে নেই। কাউকে মন খারাপ এটা বলার চেয়ে আমি ভালো আছি এটা বলা ভালো। আমার মন খারাপের কারণটা হয়তো তার কাছে হাস্যকর মনে হবে, বা উপরে উপরে সহানুভূতি দেখালেও ভিতরে ভিতরে আনন্দ পাবে। তোর আমাকে এরকম মনে হয়? তুমি তো আমার বেস্ট ভাইয়া। আমি তো জাস্ট এমনিই বললাম। আমার মনে একদম ভালো। কলেজ লাইফ শেষ হয়ে গেল। কতদিন হলো বান্ধবীদের সাথে দেখা হয় না। পুরনো দিনের কথাগুলো অনেক মনে পড়ছে। এটার জন্য মন খারাপ করতে হয়? তোর সব ফ্রেন্ডরা মিলে কালকে একটু ঘুরে আয়। সবাইকে ফোন দিয়ে বল যে তাদের সাথে দেখা করতে চাস, তাহলেই তো হয়। তুই ভালো আছিস তো? এটা আবার কেমন প্রশ্ন? আমি ভালো থাকবো না কেন? আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি খারাপ আছি? চোখের দেখা সবসময় ঠিক হয় না। আমাদের চোখের সামনে যা ঘটে তা কি সব সময় ঠিক হয়? চোখে দেখাও অনেক সময় ভুল হয়। হয়তো তুই আমার সামনে ভালো থাকার অভিনয় করছিস, কিন্তু তুই ভালো নেই। রুদ্রের সাথে তোর সব ঠিকঠাক আছে। উফ ভাইয়া, তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। আমি একদম ঠিক আছি। ওনার সাথে আমার সব ঠিকঠাক আছে। এখন মনটা বেশ ভালো। ভাইয়ার সাথে কথা বলে মন খারাপ ভাবটা কেটে গেছে। আব্বুকে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আম্মুর কোলে মাথা রেখে আব্বু আম্মুর সাথে কত শত কথা বললাম। কালকেই ও বাড়ি ফিরে যেতে হবে, এটা ভেবেই মন খারাপ হচ্ছে। ওনার সাথে ফিরে যেতে আমার একদমই ইচ্ছে করছে না। রুমে এসে দেখি উনি শুয়ে পড়েছেন। প্রথম দিনের মতো আজকেও উনি বিছানার মাঝ বরাবর কোলবালিশ দিয়ে শুয়ে আছেন। উনি চোখের ওপর হাত রেখে শুয়ে আছেন। দেখে বোঝা যাচ্ছে না সজাগ নাকি ঘুমিয়ে গেছেন। আমি আর কিছু না ভেবে রুমের লাইটটা অফ করে কোলবালিশের অপর পাশে গুটি মেরে শুয়ে পড়লাম ওনার দিকে ফিট দিয়ে। সকালে উনি আমার আগেই ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠেই উনি মর্নিং ওয়াকে চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসলাম। উনি ফিরে আসার আগেই আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমি ওনার সাথে ওই বাসায় ফিরব না। সত্যি বলতে আমি ওনার গাড়িতে উঠতে চাই না। ওনার কোনো জিনিস আমি ইউজ করতে চাই না। আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তো ওনার সাথে যেতে পারি না। আম্মু, আমাকে একটু কলেজ যেতে হবে। কেন? আজকে সব ফ্রেন্ডরা একসাথ হওয়ার জন্য কলেজে আসছে, আমাকেও যেতে বলেছে। কখন যাবি? এই তো এখনই। ব্রেকফাস্ট করেই চলে যাব। একা একাই যাবি? হ্যাঁ। রুদ্রের সাথে গেলেই তো পারতি। ওনার সাথে গেলে দেরি হয়ে যাবে। আম্মু, আমি আসছি। ওনাকে তুমি বলে দিও আমি চলে গেছি। আমি মামুনিকে ফোন করে বলে দিব। তারপর আব্বুর কাছে গেলাম। আব্বু, আমি আসছি। এখন চলে যাবি? কলেজে একটু দরকার ছিল। আচ্ছা চল, তোকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি। আচ্ছা চলো। অ্যাডমিশন কোচিংয়ে কোনো দিন ভর্তি হবি? আগামীকাল। তুমি নিয়ে যাবে? অবশ্যই। তোর জীবনের এমন কোনো স্পেশাল দিন আছে যেদিন তোর সাথে আমি ছিলাম না? তুই ডক্টর হ, এটা যেমন তোর স্বপ্ন তেমন আমারও। আগামীকাল 10টার সময় তোকে নিয়ে যাব। রেডি হয়ে থাকবি। আমি তোকে ওই বাসা থেকে নিয়ে যাব। আচ্ছা। আব্বু আমাকে একটা রিকশায় তুলে দিল। সাবধানে যাস আর নিজের খেয়াল রাখিস। তুমিও নিজের
খেয়াল রেখো। কিছুক্ষণ আগে সেই পুরনো কলেজ এলাম, কতদিন পর কলেজে এলাম। কলেজ ক্যাম্পাসে পা রাখতেই মনে পড়ে গেল কত শত স্মৃতি। এই কতদিন হলে এই কলেজ থেকে বিদায় নিলাম, কিন্তু মনে হচ্ছে কত বছর হয়ে গেছে কলেজটা দেখি না, কলেজের প্রিয় মুখগুলো দেখি না। এই কলেজের সাথে জড়িয়ে আছে কত শত মধুর স্মৃতি, যেগুলো ফিরে আসার না প্রিয়। বান্ধবীদের ফোন দিলাম, তাদের আসতে আরও 10 মিনিট। বান্ধবগুলো অলওয়েজ লেট করে, এবারও যে ব্যতিক্রম হবে না এটা ভাবাই ভুল। সবাই আসলে একসাথে স্যারদের সাথে দেখা করতে যাব। হাঁটতে হাঁটতে কলেজের পিছনের দিকে চলে এলাম। এদিকটায় বেশি মানুষজন আসে না, টিফিন টাইমে একটু একটু মানুষের আনাগোনা হয়। হঠাৎই ওড়নায় টান পড়ে, পিছন ফিরে দেখি এনাম ভাইয়া আমার ওড়না টেনে ধরেছে। এই ছেলেটা যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছি সেদিন থেকে বিরক্ত করে যাচ্ছে, কিন্তু আজকে তো ওড়না টেনে ধরেছে। হঠাৎই জুড়ে ওড়নাটা টান দিলাম, পিছন ফিরে দেখি এনাম ভাইয়া আমার ওড়নাটা টেনে ধরেছে। এই ছেলেটা যেদিন থেকে কলেজে ভর্তি হয়েছে সেদিন থেকেই বিরক্ত করে যাচ্ছে, কিন্তু আজকে তো ওড়না টেনে ধরেছে। হঠাৎই জোরে ওড়নাটা টান দিয়ে রাগের শরীর থরথর করে কাঁপছে। কিছু বলার জন্য পিছনে ঘুরতেই একটা ছেলে এসে এনাম ভাইয়ার নাক বরাবর ঘুষি মারে। সাথে সাথে এনাম ভাইয়া ছিটকে পড়ে যায়। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেখি এক পুরুষ। ছেলেটা গিয়ে এনাম ভাইয়াকে এলোপাতাড়ি মারতে শুরু করে। ইতিমধ্যে অনেকেই এখানে এসে ভিড় করেছে। ছেলেটা এনাম ভাইয়াকে টেনে তুলে কানে কানে যেন কি বলল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, তোকে যেন আমি আর এই কলেজের আশেপাশে না দেখি। এনাম ভাইয়া ছাড়া থেকে পাওয়া মাত্রই দৌড়ে চলে এলাম। আমি দ্বিধায় ভুগছি, ওনাকে ধন্যবাদ দিব নাকি চলে যাব। চলে গেলে এটা অভদ্রতা হবে। আমি ভদ্রতার খাতিরে এগিয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া। ছেলেটা পিছন ফিরে তাকালো। এতক্ষণে আমি ছেলেটার মুখ দেখতে পেলাম। এত ফর্সা না, তবে মোটামুটি ফর্সা। সবাই তো আর ওনার মতো সাদা বিলেই হবে না, তবে ওনার সাথে এই ভাইয়াটার একটা মিল আছে। দুজনেরই কপালের একটা কাছে কাটা। ইটস ওকে। উনি আর কিছু বলতে পারলেন না। তার আগে ওনাকে কেউ পিছন থেকে ডেকে উঠল। উনি সেদিকে চলে গেলেন। তখনই আমার দিকে এগিয়ে আসলো আমার মোস্ট ফেভারিট স্যার। স্যারকে দেখে ঠোঁটের কোণে এক টুকরা হাসি ফুটে উঠল। এই কলেজের সবার প্রিয় স্যার উনি। ওনার প্রতি কোনোদিন কোনো স্টুডেন্টদের অভিযোগ ছিল না, কারণ উনি কখনো অভিযোগ করার সুযোগই রাখেন না। সব স্টুডেন্টের সাথে বন্ধুর মতো মিশেন। স্টুডেন্টরাও স্যারের সাথে সব কিছু শেয়ার করতো। আমার মতে উনি একজন চমৎকার ব্যক্তি। ওনার মতো স্যার পাওয়া ভাগ্যের ব্যাপার। স্যার বেশ অভিমানী গলায় বললেন, আমি তোমার ওপর ভীষণ রাগ করে আছি। একা একা বিয়ে করে ফেললা, আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না। আমি কী বা বেশি খেতাম, 1 প্লেট পোলাও আর একটা রোস্টি না হয়ে খেতাম। স্যারের কথা শুনে আমার ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হলো। আমি বেশ শব্দ করে হেসে ফেললাম। উফ, এই হাসিটাই এতদিন মিস করছিলাম। কতদিন পর তোর এই হাসিটা দেখলাম। তোর ওপর কেউ বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। কারণ রাগ ভাঙানোর মহা ঔষধ হচ্ছে তোর এই হাসি। ধর, তোর ওপর কেউ ভয়ঙ্কর রেগে আছে, তুই শুধু ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে হেসে দিবি, দেখবি রাগ গলে জল হয়ে গেছে। প্লিজ স্যার, রাগ করবেন না। আমি নিজেও জানতাম না ওই দিন আমার বিয়ে ছিল। অন্য কাউকে না বললে আপনাকে নিশ্চিত বলতাম। পরে নিশ্চয়ই আব্বু আপনাকে বলেছে। তোর আব্বুই বলেছে। তোদের ম্যাডাম বলেছে তুই তোর হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসায় যেতে। আমি রেগে নেই। তোর এই হাসি দেখার পর কি আর রেগে থাকা যায়? একদম ঠিক বলেছেন স্যার। এই মাইয়া হাসি দিয়া মানুষের রাগ ভাঙাই ফেলে। বিয়ের পর যদি জামাই রাগ করেন, জামাইয়ের সামনে দাঁড়াইয়া শুধু 32টা দাঁত বের করে ব্যাটকাইব, তাহলে রাগ গলে জল হয়ে যাবে। কথাগুলো কর্ণগোচর হতেই দ্রুত পিছন ফিরে তাকায়। আমার ঠিক পিছনে দাঁড়িয়েছে আমার পুরো বেস্ট ফ্রেন্ড সার্কেল। স্যারের সাথে আর কিছুক্ষণ কথা বলে কলেজ থেকে বের হয়ে যায়। আমাদের প্ল্যান আজকে সারাদিন ঘোরাঘুরি করা। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আজকে সারাটা দিন অন্যরকম কেটেছে। ওরা কেউ জানে না বিয়ের ব্যাপারটা। আমিও আর ভুলিনি যে বিয়েটার কোনো মূল্য নেই। সেই বিয়েটা জনে জনে বলে বাড়ানো তো কোনো মানে হয় না। কলিং বেল বাজতে মামুনি এসে দরজা খুলে দিল। মামুনি আমাকে দেখে বলে উঠলো, কেমন কাটলো আজকে সারাদিন বন্ধুদের সাথে? মামুনি সেই মনে হচ্ছিল সবাই মিলে আবার স্কুল লাইফে ফিরে গেছি।
আগে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর কাছ থেকে সব গল্প শুনবো। আমি মাথা দুলিয়ে রুমে চলে এলাম। রুমে আসতেই কেউ আমার হাত টেনে ধরায়। পাশ ফিরে তাকাতেই দেখি রুদ্র। ফুরফুরে মুখটাই নষ্ট করে দিলাম। কেউ ওড়না টেনে ধরেছে, কেউ তো হাত টেনে ধরছে। আমি কি টানাটানি করার জিনিস নাকি? ওনার কর্কশ গলা কর্ণগোচর হলো। সারাদিন কোথায় ছিলে? আমাকে না বলে ওই বাসা থেকে তোমার আসার সাহস হলো কি করে? হাতটা ছাড়ুন। উনি আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন। ওনার সব রাগ যেন আমার হাতের উপর ঝাড়ছেন। আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আমার বলা কথা তোমার কানে ঢুকছে না? একদমই না। আপনার মতো রোবটিক মানুষের কথা শুনতে আমি একদমই ইচ্ছুক নই। কি বলুন তো? আপনার সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগে। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেও উনি আমাকে কাবাডের সাথে চেপে ধরলেন। আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে? তো কার সাথে কথা বলতে ভালো লাগে? আজকে সারাদিন কার সাথে ছিলাম? আপনিও বলুন, আপনার সাথে কথা বলা যায়? নরম সুরে কখনো কারোর সাথে কথা বলেছেন? সবসময় গম্ভীর। এজন্যই তো আপনার সাথে কেউ এত বেশি ঘেঁষতে চায় না। সারাদিন কার সাথে ছিলাম সেটা আপনাকে জানানোর প্রয়োজন বোধ করছি না। আমাকে জানানোর প্রয়োজন বোধ করছো না তো কাকে জানাবা বলো? এবার আর নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। ধাক্কা দিয়ে ওনাকে দূরে সরিয়ে দিলাম। চিৎকার করে বলে উঠলাম, কিসের অধিকার দেখাচ্ছেন আপনি আমার উপর? আপনার কোনো অধিকার নেই আমার উপর। আমি সারাদিন কোথায় ছিলাম সেটা জিজ্ঞেস করার অধিকার আপনার নেই। আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মানেন না, আবার আমার উপর অধিকার দেখাবেন। আমাকে কি খেলনা পুতুল মনে হয়? সেটা ভেবে থাকলে আপনি ভুল করবেন। যেদিন আমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবেন সেদিনে আমার উপর নিজের অধিকার দেখাতে আসবেন, এর আগে না। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে এলাম। উনি যা হা করে আমার দিকে তাকিয়ে আছেন তা ভালো করেই বুঝতে পারছি। ওনার সাথে আগে কখনো চিৎকার তো দূরে থাক উচ্চস্বরে কথা বলিনি, তাই তো উনি এত অবাক হয়েছেন। সন্ধ্যা হতে রাত 10টা পর্যন্ত ওনাকে আমি এড়িয়ে চলেছি। খুব কড়াকড়িভাবে ওনাকে ইগনোর করে চলেছি। এটা হয়তো উনি খেয়াল করেছেন, হয়তো না। রুমে আসতেই উনি বলে উঠলেন, পড়াশোনা কি একেবারে ছেড়ে টেড়ে দিবা নাকি? আমি ওনার দিকে ব্রু কুঁচকে তাকাই। উনি একটু নড়ে বসেন। উনি বিছানার উপর বসেছিলেন আর কোলের উপর ছিল ল্যাপটপ। উনি পা দুটো আর একটু গুটিয়ে বিছানার উপর বসেন। তোমার তো ডক্টর হওয়ার ইচ্ছা, তো অ্যাডমিশন কোচিংয়ে কি ভর্তি হবা না? কে বললো ভর্তি হব না? অবশ্যই হব। আগামীকাল আব্বু আসবে, আব্বুর সাথে যাব ভর্তি হতে। আমিই তো ভর্তি করিয়ে দিতাম। তার কোনো দরকার নেই। আমার জন্য আপনার অতি মূল্যবান সময় নষ্ট করতে হবে না। তোদের মাঝে ঝগড়া টগড়া চলছে নাকি? রুদ্র তোদের বাসা থেকে এসে জিনিস ভাঙচুর করলো, তুই বাসায় আসতেই চিৎকার চেঁচামেচি করলো। মামনি করা প্রশ্নে চমকে উঠলাম। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, না মামনি, কোনো ঝগড়া হয়নি। তোমার হার্টলেস ছেলের সাথে ঝগড়া করা যায়? কথায় কথায় ধমক দেন শুধু। দেখো, কেউ হয়তো ওনার কথা শুনেনি, তাই হয়তো রেগে আছেন। এই ছেলেকে নিয়ে যে আমি কি করব? সব সময় শুধু রাগ, রাগ যেন নাকের ডগায় গিয়ে ঘুরে। রাত প্রায় 9টা বাজে। উনি এখনও হসপিটালে। আমার সাথে ঝগড়া করে হসপিটাল থেকে আর্জেন্ট কল আসায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। কারোর সাথে কোনো প্রকার কথা না বলে চলে গিয়েছিলেন। আমি ওনার ব্যাপারে ভাবনা চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে চলে এলাম। হাত মুখে পানি দিয়ে নিচে বিছানায় করে শুয়ে পড়লাম। নিচে শোয়ার কারণ ওই যে আত্মসম্মান। ওনার করা অপমান তো আমি ভুলিনি। ওনার কোনো জিনিস আমি ছুঁয়েও দেখব না বলে দিলাম তো। আর এই বেডটা ওনার টাকায় কেনা, সেটা আমি ভালো করেই জানি। তাই এখানে শোয়ার কোনো প্রশ্নই আসে না। কারো ধাক্কাধাক্কিতে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। চোখ ডলে তাকিয়ে দেখে সামনে রুদ্র বসে আছে। আমি এখনো ঘুমে ডুলছি। ঘুম জড়ানো কণ্ঠে বললাম, কি হয়েছে? কি সমস্যা আপনার? আমাকে কি আপনি শান্তিতে ঘুমোতেও দিবেন না? আমার শান্তি কি আপনার সহ্য হয় না? নাকি ফোন করে নিয়েছেন এই রিয়া নামক মেয়েটির সব শান্তি আমি হারাম করে দিব? তোমার ফালতু কথা বন্ধ করো। সবসময় আজে বাজে কথা। আমার প্রশ্ন করা উচিত, কি সমস্যা তোমার? নিচে ঘুমিয়েছো কেন? এত বড় বিছানা পড়ে থাকতে নিচে কেন ঘুমিয়েছো? নাকি নিচে ঘুমিয়ে অসুস্থ হয়ে সবাইকে বলতে চাও আমি তোমার উপর অত্যাচার করি? তোমাকে ফ্লোরে ঘুমাতে দে। যাও,
উপরে গিয়ে ঘুমাও। একদম না, আমি আপনার বিছানায় কিছুতেই ঘুমাবো না। আমি কথা দিয়ে কথার খেলাফ করি না। আমি বলেছিলাম না আপনার জিনিস ছুব না, তাই আপনার বিছানায় আমি ঘুমাবো না। কথাগুলো বলে দপাস করে শুয়ে পড়লাম। প্রচুর ঘুম পাচ্ছে, চোখ খুলে রাখা দেয়। উনি কিছু একটা ভাবছেন। আচমকা আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে নিলেন। তারপর ঝিনঝিনের কণ্ঠে বললেন, ওই দিনের ঘটনার জন্য আই এম সরি। তোমার সাথে খারাপ ব্যবহার করার কোনো ইন্টেনশন আমার ছিল না। তুমি তো জানোই, অন্য কেউ আমার জিনিস ধরুক সেটা আমার পছন্দ না। হসপিটালে একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, তাই আগে থেকেই রেগেছিলাম। ঝামেলাটা সিনিয়রদের সাথে হওয়ায় তাদের কিছু বলতে পারছিলাম না। রাগ প্রকাশ না করতে পারায় রাগ বেড়েই চলেছিল। তার মাঝে তোমার হাতে আমার ফোন দেখে রাগ হয়। সব রাগটাই তোমার উপর উগড়ে দিই। সরি। ওনার আর কোনো কথা আমার কর্ণগুহর পৌঁছালো না। আমার চোখের পাতায় ভোর করলো ঘুম। মুহূর্তের মাঝে ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করি। আমার আর বুঝতে বাকি থাকে না উনিই আমাকে বিছানায় নিয়ে এসেছেন। আমি একটা তপ্তশ্বাস ছাড়লাম। এত সহজতে আমি ওনাকে ক্ষমা করব না? একদমই না। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে ক্ষমা করব। বিছানার এক পাশটা খালি। ঘড়ির কাঁটায় ঠিক 6:30। এই সময়টা ওনাকে বিছানায় পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি তো সেই 5:30টায় ঘুম থেকে ওঠেন। এখন হয়তো উনি এক্সারসাইজ করছেন। আমি হাত দিয়ে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো খোপা করে নিলাম। পা বাড়ালাম ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে এলাম। এক মগ কপি করে রুমে চলে এলাম। মামনি হয়তো এখনও ঘুম থেকে ওঠেনি। ইয়ারফোন কানে গুঁজে দিয়ে বেলকনিতে চলে এলাম। হাতে কপি মগ, কানে বাজছে সফট মিউজিক, আর সামনে সকালবেলার মনোরম পরিবেশ। সকালের ঠান্ডা শীতল হাওয়া আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে। কফি মগে আনমনে চুমুক দিতে দিতে নিচে তাকাতে আমার চোখ দুটো আটকে যায়। রুদ্র পুশ-আপ করছেন। একটা অফ হোয়াইট রঙের পাতলা টি শার্ট আর কালো রঙের স্পোর্ট ট্রাউজার পরে আছেন। কপাল বেয়ে টপ টপ ঘাম ঝরছে ওনার। ওনাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি আগে কখনো ওনাকে সেভাবে লক্ষ্য করিনি। আসলেই উনি অনেক ফর্সা, আমার থেকে হয়তো 1000 গুণ বেশি ফর্সা। আমি ওনার মতো এতটা লম্বাও না। ওনার গলা পর্যন্ত পৌঁছাতে আমার 3 দিন লাগবে। কোথায় 5 ফুট 1 ইঞ্চি আর কোথায় 6 ফুট। আকাশ পাতাল তফাৎ। হুট করে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে আমি লাফিয়ে উঠি। ফলস্বরূপ গরম কপি পড়ে যায় হাতের উপর। এমন করে হঠাৎ গরম কিছু হাতে পড়ে যাওয়ায় আমি আর্তনাদ করে উঠি। কপিটা বেশ গরম ছিল। আমার চিৎকার শুনে রুদ্র সামনে চলে আসে। আমাকে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। আমার চিৎকার শুনে মামুনি আর আঙ্কেলও চলে এসেছে। আমার হাতের উপর কলটা ছেড়ে দিলেন। হাতের উপর শীতল পানি গড়িয়ে যাওয়াতে জ্বালা পোড়া একটু কম পড়ছে। আমি ওনার শার্ট খামচে ধরে ঠোঁট চেপে ধরে বসে আছি। চোখ দিয়ে টপ টপ করে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। আমাকে এই অবস্থা দেখে মামুনি অস্থির হয়ে পড়লেন। উনি আমাকে নিয়ে রুমে আসলেন। বিছানায় বসিয়ে দিয়ে মামুনিকে বললেন, আম্মু, আমার রুমে কোনো বার্ন ক্রিম নেই। গেস্ট রুমে দেখো, বার্ন ক্রিম আছে, একটু নিয়ে আসো তো। মামুনি দৌড়ে চলে গেলেন। উনি এখন আমার হাত ধরেই বসে আছেন। অতঃপর শীতল কণ্ঠে বললেন, এখন কি একটু বেটার ফিল করছো? আমি মাথা দুলিয়ে সম্মতি জানাই। উনি আবার বলে উঠলেন, সরি, আমার জন্যই এসব হলো। আমার জন্যই তোমাকে এতটা কষ্ট সহ্য করতে হলো। আপনার সরি বলার দরকার নেই। আমাকেই আর একটু সাবধান হওয়া উচিত ছিল। আসলে আমি বড্ড কেয়ারলেস। কথাগুলো বলে একটু হাসার চেষ্টা করলাম। উনি হয়তো আমার কথাগুলো শুনে সন্তুষ্ট হতে পারলেন না। মুখটা আগের মতো করেই বসে আছেন। আব্বু ঠিক 10টার সময় এসে বাসায় এসে হাজির হলেন। আব্বু আমার পুড়ে যাওয়া হাত দেখে অস্থির হয়ে পড়লেন। বাচ্চাদের মতো আমাকে বকে যাচ্ছেন। অনেক কষ্ট করে আব্বুকে শান্ত করি। অবশেষে আমি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য রেডি হয়ে আসলাম। কিন্তু রুদ্র আমাকে আব্বুর সাথে দিতে নারাজ। উনি জেদ ধরে বসে আছেন উনিই আমাকে নিয়ে যাবেন। আব্বু ওনার জেদের কাছে হার মানলেন। আব্বু চলে গেলেন। যাওয়ার আগে আমাকে বলে গেলেন, বলেছিলাম না, মানুষ একবারই ভুল করে, বারবার না। রুদ্রই তোর জন্য বেস্ট। আব্বুর কথার কোনো প্রতি উত্তর করলাম না, নীরব রইলাম। অতঃপর চলে এলাম। একটু পর উনিও রুমে আসলেন। দেখুন, আব্বুকে পাঠিয়ে দিলেও আমি আপনার সাথে কিছুতেই যাব না। আপনার টাকায় আমি কিছুতেই ভর্তি হব না। তুমি কেন ওই দিনের কথাটা নিয়ে এখনও পড়ে আছো? সরি বললাম তো অনেকবার। পুরো বিষয়টা তোমার কাছে এক্সপ্লেনও তো করলাম।
আমার টাকায় ভর্তি হবে না তো তোমার বাবার টাকায় ভর্তি হবে? বিয়ের পরেও নিজের বাবার কাছ থেকে টাকা নিতে লজ্জা করবে না? আমার একটা মান সম্মান আছে। আমি তো এইভাবে তোমার ভর্তির টাকা তোমার বাবাকে দেওয়ার সুযোগ দিতে পারি না। আমার হয়তো এতটাও খারাপ অবস্থা না যে সামান্য কয়েকটা ভর্তির টাকাও তোমার বাবার কাছ থেকে নিতে হবে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি নিজের দায়িত্ব নিয়ে কখনো হেলাফেলা করি না। উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি শুধুই ওনার কাছে দায়িত্বের জন্যই উনি এসব করছেন। দেখো রিয়া, সবসময় জেদ ভালো লাগে না। তুমি আমার সাথে যাবে, এটাই ফাইনাল। আমি আপনার সাথে যাব না, কিছুতেই না। আমি কোচিংয়ে ভর্তিই হব না। উনি আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। আমি 2 পা পিছিয়ে গেলাম। উনি আমার বাহু দুটো শক্ত করে চেপে ধরলেন, দাঁতের জেদ চেপে বললেন, এই মেয়ে, তোমার কিসের এত জেদ? পুচকি একটা মেয়ে, তুমি জানো আমি কখনো কাউকে সরি বলি নাই? আর তোমাকে এখন পর্যন্ত কতবার সরি বলেছি তার হিসাব নেই। তুমি জেদি হয়ে থাকো, তাহলে আমিও জেদি। আমার জেদ তোমার থেকে কোনো অংশ কম নয়। স্বেচ্ছায় কোনো জিনিস পাওয়া থেকে কষ্ট করে আদায় করে পাওয়া জিনিসের অনুভূতিই অন্যরকম। উনি পট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে ওনার শার্ট খামচে ধরলাম। আমি ওনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললাম, আপনি আমাকে কোলে তুলে নিলেন কেন? নামান আমাকে, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করেও কোনো লাভ নেই। তোমার চিৎকার শোনার মতো এই বাসায় কেউ নেই। আব্বু আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গেছে। সন্ধিটা দিয়ে 5 দিনের ছুটি নিয়েছে। বর্তমানে বাসায় আছে আমি আর তুমি আর রহিম কাকা। রহিম কাকা তোমাকে সহ্য করতে পারে না। আমি যদি তোমাকে মেরে ঘুম করে দিই, তবুও রহিম কাকা কিছুতেই বলতে আসবে না। এখনই চুপচাপ আমার সাথে চলো, না হলে সত্যি সত্যি আমি তোমাকে খুন করে ফেলবো। তুমি আমার রাগ সম্পর্কে ভালো করেই জানো। উনি আমাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে এলেন। রহিম কাকা কেমন চোখ বড় বড় করে তাকিয়েছিলেন। লজ্জায় আমার মরি অবস্থা। উনি আমাকে গাড়িতে বসিয়ে দিলেন, সিট বেল্ট বেঁধে দিলেন, তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লেন। পটপট করে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। ওখানে গিয়ে একদমই বেশি কথা বলবে না। আপনি কি বলতে চাইছেন? আমি বেশি কথা বলি? আমি বাচ্চাল? সেটা আমার থেকে তুমি ভালো জানো। আমি বেশি কথা বলি, তাও ভালো। আপনার মতো মেপে তো আর কথা বলি না। আপনি হার্টের ডক্টর হলেও আপনার হার্ট নেই ডাক্তারবাবু। এই একদম আমাকে ডাক্তারবাবু ডাকবে না। ডাক্তারবাবু নামটা শুনলেই চোখের সামনে 60 বছরের বৃদ্ধ ডক্টর ভেসে ওঠে। আমি শয়তানে হাসি দিয়ে বললাম, আজকে থেকে তো আমি আপনাকে ডাক্তারবাবুই ডাকবো। প্রত্যেক লাইনে 2 বার করে ডাক্তারবাবু ডাকবো। বুঝতে পেরেছেন ডাক্তারবাবু? উনি আমার দিকে তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ছাড়লেন। আমি মুচকি হাসি দিলাম। উনি বেশ বুঝতে পেরেছেন কোনো জিনিস না করে আমাকে শোনানো যায় না। যেটা আমাকে না করা হয় সেটা আমি আরও বেশি করে করি। কিছুক্ষণ পরে একটা হসপিটালের সামনে গাড়ি থামালেন। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটাই ওনার হসপিটাল। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? মেডিকেল পাস না করিয়ে ডক্টর বানিয়ে দিতে চাইছেন নাকি? তুমি অলওয়েজ বেশি কথা বলো। একটু চুপ থাকতে পারো না? একটু কাজ আছে, আমি 5 মিনিটের মাঝেই আসছি। উনি গাড়ি লক করে চলে যাচ্ছিলেন। আমি পিছন থেকে চেঁচিয়ে বললাম, এই আপনি গাড়ি লক করে যাচ্ছেন কেন? গাড়ির লক খুলে দিয়ে যান। ইম্পসিবল, তোমার উপর আমার 1 বিন্দু বিশ্বাসও নেই। আমি ঘরের লক খুলে দিয়ে যাই আর তুমি লাফিয়ে গাড়ি থেকে নেমে যাও। তা তো আমি হতে দিব না। এখানেই বন্দি হয়ে থাকো। এই আপনি কিন্তু বেশি করছেন। মামনি আসলে আমি বিচার দিব। উনি আমার কথা না শুনে চলে গেলেন। 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেল, কিন্তু ওনার আসার খবর নেই। বিরক্ত লাগছে। আমার ফোনটাও সাথে নেই, না হলে ফোন টিপে সময় পার করতাম। ওনার ফোনটা এখানেই পড়ে আছে, কিন্তু আমি তো ধরবো না। কিছুক্ষণ আগে উনি আমাকে কোচিংয়ে ভর্তি করে বাসায় নামিয়ে দিয়ে হসপিটালে গেছে। সারা বাড়ি জুড়ে আমি একলা। রহিম কাকাও একটু আগে বাজারে গেছে। রহিম কাকা আমাকে সহ্য করতে পারে না, বিষয়টা তেমন না। রহিম কাকার সাথে আমার একটু পর ঝগড়া লাগে, কারণ ছাড়াও ঝগড়া করি। মামনি আর আঙ্কেল আসতে অনেক দেরি, রাত 1টা বাজে। হুট করে ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম একবার ভেঙে গেলে সহজে আসে না। কতক্ষণ রুম জুড়ে পায়চারি করলাম, তবুও ঘুম আসছে না। আর এদিকে উনি আহাম্মকের মতো ঘুমাচ্ছেন। আমি আস্তে আস্তে রুমের দরজাটা খুললাম। যেই রুম থেকে বের হতে যাব, ওনার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম। এই তুমি এত রাতে কোথায় যাচ্ছ?
নিজেকে চোর মনে হচ্ছে। চুরি করে ধরা পড়লে মানুষের অবস্থা যেমন হয়, আমার অবস্থাও ঠিক তেমন। আমি পিছনে ঘুরে একটা শুকনো হাসি দিয়ে বললাম, এই তো রাস্তায় হাঁটতে যাচ্ছি। কথাটা বলে জিহ্বায় কামড় দিলাম। ভুল মানুষের সামনে ভুল কথা বলে ফেলেছি। আর ইউ ম্যাড? এত রাতে তুমি একা রাস্তায় হাঁটতে যাচ্ছ? তোমার কমন সেন্স নেই? আমি কি করব, ঘুম আসছিল না তো। আগে ঘুম না আসলে আব্বু আর ভাইয়ার সাথে হাঁটতে যেতাম। এখন তো আব্বু আর ভাইয়া নেই। আপনাকে তো বলে লাভ নেই, আপনি জীবনেও যাবেন না। এত কথা না বলে চুপচাপ এসে শুয়ে পড়ো। একদম না, আমি এখন কিছুতেই শুব না। আপনার ঘুমানোর ইচ্ছে থাকলে আপনি ঘুমান। উনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললেন, দেখো রিয়া, আমাকে রাগিও না, চুপচাপ এসে শুয়ে পড়ো। আমি যদি এখন উঠে আসি সেটা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ এসে শুয়ে পড়লাম, ওনার দিকে ফিট দিয়ে। ওনার দিকে এক পলক তাকিয়ে বললাম, আপনি একজন হার্টলেস ডাক্তারবাবু। কারো অনুভূতির মূল্য আপনার কাছে নেই। আবার মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার দিকেই তাকিয়ে আছেন। সকাল থেকে ব্যস্ত হয়ে রেডি হচ্ছি আমি। 9টা থেকে কোচিং। উনি আমাকে কোচিংয়ে ড্রপ করে দিয়ে হসপিটালে যাবেন। এতক্ষণ ব্যস্ত হয়ে রেডি হলেও খাওয়ার সময় আমার আলসেমি শুরু হয়ে গেল। এদিকে উনি আমাকে তাড়াতাড়ি খাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। খাবার শেষ না করে টেবিল ছেড়ে উঠে পড়লাম। উনি গম্ভীর গলায় বলছেন, খাবার শেষ করার জন্য। আমি ওনার কথা পাত্তা না দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে বসলাম। একটু পর উনিও আসলেন, এসে লেকচার দেওয়া শুরু করলেন। আমি ওনার কথা পাত্তা না দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে ঘাড়ে দাঁড় করালেন। আমি নামতে যাব, উনি থামিয়ে দিলেন। আমি চাই না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে বলো। কাউকে বলবে না যে তুমি আমার স্ত্রী। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আপনাকে এত টেনশন করতে হবে না। আমি কাউকে বলবো না আমাদের বিয়ের ব্যাপার। আমি সুবিধাবাদী মেয়ে না, আর না আত্মসম্মানহীন যে আমাকে পরিচয় দিতে চায় না তার কাছ থেকে জোর করে নিজের পরিচয় আদায় করে নিব। তুমি তো আমাকে কথাটা সম্পূর্ণ করতে দিবে। অর্ধেক কথা শুনে এর উল্টো মানে বের করছো। আমি কোনো উল্টো মানে বের করছি না। আমি নামক বোঝা আপনাকে বেশি দিন আর বইতে হবে না। আপনাকে খুব তাড়াতাড়ি আমি নামক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিব। তো ভিউয়ার্স, গল্পটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।